নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে, কারণ ইতিমধ্যেই কিন্তু শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা। এর গতিবেগ ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রবল এই ঘূর্ণিঝড়টি কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল হচ্ছে এবং আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আক্রমণ করতে পারে মন্থা। একদিকে উড়িষ্যা এবং অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, দুদিকেই কিন্তু সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় কাউকে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারাই মৎস্যজীবীরা রয়েছেন, যারাই পর্যটকরা রয়েছেন, তারা যেন কোনোভাবেই সমুদ্র উপকূলবর্তী এলাকা বা সমুদ্রে না যান, তার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সবটা বিষয় সম্পর্কে অবগত করা হয়েছে। অন্যদিকে এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সমুদ্রের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে উত্তাল রয়েছে সমুদ্রের ঢেউ। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে তার শক্তিশালী বাতাস তো অবশ্যই রয়েছে। 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঝোড়ো হাওয়ার গতিবেগ, যার জেরে আজ কিন্তু বিশেষ বিজ্ঞপ্তিও জানিয়ে দেওয়া হয়েছে। এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে। দেখাবো সে সমস্ত প্রথমেই ছবি। గవర్నమెంట్ తరఫు నుంచి ఆదేశాలు జారీ చేయడం జరిగింది. దయచేసి గ్రామ ప్రజలందరూ వర్షం ఎక్కువగా పెరుగుతూ ఉంటది. మీ అందరూ కూడా బయలుదేరి మీ ఇల్లు ఖాళీ చేసి తాళాలు వేసుకుని আপনারা দেখতে পাচ্ছিলেন সেই অন্ধ্র উপকূলের ছবি, যেখানে সমুদ্র উত্তাল। এনডিআরএফ এর টিম মাইকিং করছে, পুলিশ সেখানে উপস্থিত রয়েছেন। সবটা বিষয় কিন্তু পর্যবেক্ষণে রাখা হচ্ছে, কোনোভাবেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকেই নজর রাখা হচ্ছে। অন্যদিকে যারা সমুদ্রের আশপাশে এই সমুদ্রের ঢেউ দেখার জন্য উপস্থিত হয়েছেন, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে আবহাওয়া 9 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শেষ আপডেট পর্যন্ত আমরা জানতে পারছি যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরো উত্তর পশ্চিমের দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়। প্রবল ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার জেরে সমুদ্রের আশপাশ এলাকায় যে বাড়িঘর, সে বাড়িঘরও কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে ছাউনি উড়িয়ে নিয়ে গেছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে বাড়িঘর কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ঘূর্ণিঝড়কে সামনে রেখেই দেখা যাচ্ছে যে বেশ কিছু বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের 68 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে, সে ছবিও আমরা দেখাচ্ছি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই প্রবল বৃষ্টি কিন্তু আজ রাত পর্যন্ত থাকবে। এখনো পর্যন্ত দিল্লির মৌসুম ভবন থেকে আমরা যে খবর পাচ্ছি, প্রবল ঘূর্ণিঝড়ে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর কিন্তু একেবারে বিক্ষুব্ধ রয়েছে। অন্যদিকে গবাদি পশু সরিয়ে আনা হচ্ছে এবং সমুদ্রের আশপাশ এলাকায় যে বাড়িঘর রয়েছে, সে বাড়িঘর থেকে কিন্তু মানুষজনকে সরিয়ে আনা হয়েছে। বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, এই বৃষ্টি কিন্তু রাত পর্যন্ত থাকবে। অন্যদিকে ধান ক্ষেত কিন্তু এবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যে ধান ক্ষেতেও কিন্তু চরম ক্ষতির সম্মুখীন হবেন এবার কৃষকরা, কারণ এখন ফসল পাকার সময়, আর এই সময়টাতে এই বৃষ্টি কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে কৃষকদের মধ্যে। কারণ একদিকে উড়িষ্যা, অন্যদিকে অন্ধ্র, এই দুটি জায়গাতেই কিন্তু প্রধান কৃষি হিসেবেই ধান চাষ হয়ে থাকে, আর সেই জায়গায় ধান চাষে কিন্তু বিপাকের মুখে পড়তে পারেন এবার কৃষক। কৃষক বলে কি বলছেন শোনাবো একবার।
আমরা তো টিভিতে শুনছি ঝড় আসছে, আর আমাদের তো পুরো ধান পাকেনি। চাষিদের মানুষের জানো কিরকম হবে কি নিয়ে অবস্থা, আমরা তো ভয়ে আছি, আতঙ্কা রয়েছি, ধার ভার নিয়েছি, চাষ করেছি। আর ঝড়টা কি হবে কি নিয়ে কোন দিকে যাবে কি হবে আমরা তো বুঝতে পারিনি, আমাদের ভয় লাগছে। ধানের কি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে? ক্ষতি, বিশাল ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কতটা আতঙ্কে রয়েছে? অনেকটা আতঙ্কে রয়েছি, আমরা তো ভয়ে কিছু করতে পারছি না। এতে মেঘলা অবস্থা দেখাতে কি হবে কি নেই। আচ্ছা, প্রশাসন থেকে আপনারা শুনলেন কৃষকের বক্তব্য। এই মন্থা কিন্তু এবার ভয় ধরাচ্ছে কৃষকদের মধ্যে। ধান ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে এবং পাকার সময় এসে গেছে, আর সেই সময়টাতে বৃষ্টি বড়সড় কিন্তু বিপদ ডাকছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, একদিকে প্রবল শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, পুরীতেও বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্ধ্র এবং উড়িষ্যায় উপকূলে দেখা গেছে চরম সতর্কতা। ঠিক এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা বিশাখাপত্তনম থেকে এই মুহূর্তে 460 কিলোমিটার এবং দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থান করছে। চেন্নাই থেকে ইতিমধ্যেই সেই ঘূর্ণিঝড়ের অবস্থান হচ্ছে 400 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। মঙ্গলবার এটি আরো ঘনীভূত হয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমনটাই জানিয়েছে দিল্লির মৌসুম বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে এটি ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের মাঝে এটা ল্যান্ডফল করবে। সেই সময় এর গতিবেগ সর্বোচ্চ 110 কিলোমিটার থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আজকের মধ্যেই বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। আগামী 28 অক্টোবর আগামী 30 অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেন মাছ ধরতে না যাওয়া যায়, তার জন্য কিন্তু মৎস্যজীবীদের সতর্ক করেছে কোস্টগার্ড। তবে ইতিমধ্যেই আমরা দেখলাম যে অন্ধ্র উপকূল বেশি করে এবং অন্ধ্র ঘেঁষা উড়িষ্যা উপকূল, এই জায়গাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পুলিশ এবং এনডিআরএফ এই দুই দল কিন্তু সে উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে সেইখান থেকে কিন্তু বাসিন্দাদের ঘর থেকে কিন্তু তাদের একের পর এক নিয়ে যাচ্ছে। বাঁধের অবস্থাও কিন্তু অন্ধ্রপ্রদেশের যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে সেখানে বাঁধের অবস্থাও খুব একটা ভালো নয় এবং ঢেউ যেভাবে আছড়ে পড়ছে এবং সকালবেলায় সেচ দপ্তরের আধিকারিকরা এবং সেখানকার অন্ধ্রের পুলিশ কিন্তু পৌঁছে গেছে যাতে বাঁধের আশেপাশে কোনো মানুষ না থাকে এবং সেখান থেকে গবাদি পশু সমস্তটাই সরিয়ে নেওয়া হচ্ছে এবং ল্যান্ডফল করলে এর গতিবেগ স্বভাবতই আরো বাড়বে এবং 110 কিলোমিটারের বেগে যদি ল্যান্ডফল করে তাহলে ঝড়ের তাণ্ডব কিন্তু আগামীকাল সকালবেলা পর্যন্ত থাকবে। আর তাতেই অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যেহেতু অন্ধ্রের বিশাখাপত্তনম আর অন্যদিকে পুরী, গোপালপুর এগুলো সি বিচ গুলো হচ্ছে টুরিস্ট প্লেসেস এরিয়া, সেই জন্য সকালবেলা থেকেই কিন্তু সেখানে এনডিআরএফ এবং সেখানকার যারা স্টেট পুলিশ আছে তারা কিন্তু যারা পর্যটক তাদের কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে। ঘন ঘন মাইকিং চলছে যাতে সমুদ্রে কোনো রকমই পর্যটকরা না নামতে পারে। অন্যদিকে হোটেলগুলিকে সতর্ক করা হয়েছে। পুরী এবং অন্ধ্রের বিশাখাপত্তনমের সমস্ত হোটেলে শুকনো খাবার, মোমবাতি এইগুলি রাখতে বলা হয়েছে। আগামী ল্যান্ডফল করার সময় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তার জন্য মোবাইল ফোন অগ্রিম চার্জ করার ব্যবস্থা করা হয়েছে। বড় হোটেলগুলিতে যাতে জেনারেটর রাখা হয় সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে, কারণ একদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকেই সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সে সঙ্গে তাদের গভীর সমুদ্রে বিচরণ না করতেই স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এতে আরো বলা হয়েছে যে ঘূর্ণিঝড় মন্থা এটি আজ মঙ্গলবার দেখা গেছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1290 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, অন্যদিকে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1155 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। অর্থাৎ একদিকে যখন
উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে সতর্কবার্তা রয়েছে, ঠিক অন্যদিকে বাংলাদেশেও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। যেহেতু পার্শ্ববর্তী দেশ, তাই সেক্ষেত্রে এর প্রভাব পড়ছে যথেষ্ট। রাজ্যের ক্ষেত্রেও আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আকাশের মুখ ভার, আংশিক মেঘলা আকাশ, সবটা মিলিয়েই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং পার্শ্ববর্তী যে রাজ্য এবং দেশ রয়েছে এতেও সামান্য প্রভাব পড়েছে। রাজ্যের ক্ষেত্রেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটলে যেন তারা পরিস্থিতির মোকাবেলা করতে পারেন। মাইকিং করা হচ্ছে, সমুদ্রের আশপাশ এলাকা থেকে প্রত্যেকে সরিয়ে আনা হচ্ছে এবং জলের সমুদ্রের বড় বড় ঢেউ দেখার জন্য সমুদ্রের আশপাশ এলাকায় পর্যটকরা ভিড় জমালে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আশপাশের বাড়ি ঘরে যারা, বিশেষ করে সমুদ্রের আশপাশে যারা বসবাস করেন, তাদেরকেও কিন্তু এখান থেকে সরিয়ে আনা হচ্ছে মনে করা হচ্ছে। এবং দিল্লি মৌসুম ভবনের আপডেট অনুযায়ী সকাল পর্যন্ত, অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত এই দমকা হাওয়া এবং ঝোড়ো বাতাস থেকে শুরু করে বৃষ্টিপাত কিন্তু থাকবে। এখনো পর্যন্ত আপডেট নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।